দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সাপ্তাহিক আয়োজন যে কথা কই বলুন অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো স্বপ্নবাজ এক বিমান নির্মাতাকে নিয়ে, যিনি যার প্রচণ্ড ইচ্ছাশক্তি, যার প্রেরণা, উদ্যম, পরিশ্রম এবং চেষ্টাকে কাজে লাগিয়ে উড়োজাহাজ তৈরি করেছেন। সেই স্বপ্নবাজ তরুণের নাম হচ্ছে জুলাস মোল্লা। আমরা আজকের অতিথি জুলাস মোল্লা আপনাকে স্বাগত জানাই। দর্শক একটু জানিয়ে রাখি, জুলাস মোল্লা মানিকগঞ্জের বাগটিয়া কেএস উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করবার পর আর খুব একটা বেশি লেখাপড়া করতে পারেননি। 28 বছর বয়সী এই তরুণ, তিনি ঢাকার বিভিন্ন জায়গায় চুক্তিভিত্তিক ইলেকট্রিশিয়ানে কাজ করতেন এবং তার যে উদ্যম, যে উৎসাহ, চেষ্টা এবং সেই প্রচেষ্টার মাধ্যমে তিনি তৈরি করেছেন উড়োজাহাজ এবং সেই উড়োজাহাজ তিনি উড়িয়ে সকলের সামনে একটা চমক লাগিয়েছিলেন। আমরা কী দিয়ে উড়োজাহাজটা তৈরি করেছে সেটি আমরা গণমাধ্যমে দেখেছি, তবু জানি রাখি অ্যালুমিনিয়াম, লোহা ও পানির পাম্পের 7 হর্স পাওয়ার মোটর দিয়ে তিনি তৈরি করেছেন বিমানটি। আমরা কথা বলি আজকের অতিথি জুলাস মোল্লাকে। জুলাস মোল্লা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা ইউটিউবে বা টেলিভিশনে দেখেছি যে আপনি একটি বিমান তৈরি করেছেন, উড়োজাহাজ তৈরি করেছেন, এবং আপনি যখন উড়োজাহাজ তৈরি করেন আপনার পরীক্ষামূলকভাবে চালানোর পর আমরা দেখেছি মানিকগঞ্জের ডিসি সাহেব, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে এসেছেন, জনগণ দেখেছেন উড়োজাহাজটি কীভাবে আপনি উড়াচ্ছেন। আপনার এই বিমান বানানোর আইডিয়াটা কেন আসলো, কীভাবে তৈরি করলেন এবং এটি আকাশে কীভাবে উড়লো, আমাদের দর্শকদের যদি একটু বলেন। আপনি বিমান বানানোর ইচ্ছাটা অনেক আগে থেকেই, ধরতে গেলে ছোটোবেলা থেকেই। আসলে একজন মানুষের স্বপ্ন সবসময় ছোট থেকেই শুরু হয়, কারণ ছোটোবেলায় ব্রেনটা ক্লিয়ার থাকে, মানুষ তখন থেকেই বেশিরভাগ স্বপ্ন দেখা শুরু করে। তো ছোটোবেলায় যখন আকাশে বিমান দেখতাম, তখন বানানোর ইচ্ছাটা না থাকলেও এইরকম একটা ইচ্ছা জাগতো যে এই বিমানটা কীভাবে আকাশে উড়ে, বড় হইলে এটা নিয়ে গবেষণা করার, তো এরকম একটা ইচ্ছা ছিল। তো সেখান থেকে আস্তে আস্তে বড় হওয়া, তো গত 4 বছর আগে আমি এটাকে বাস্তবায়ন করার চেষ্টা শুরু করি। তো সর্বপ্রথম আমি রিমোট চালিত বিমান তৈরি করি, খেলনা বিমান। তো সেগুলো দিয়ে আমি জ্ঞান অর্জনের চেষ্টা করি। উদ্দেশ্য ছিল একটা নিজের তৈরি বিমান বানানো। তো সেগুলো দিয়ে জ্ঞান অর্জন করার পর আমার যখন মনে হয় যে আমি একটু চেষ্টা করলে পারবো, তো তখন আমি এটার কাজ শুরু করি। তো শুরু করে আমি সর্বপ্রথম একটা তৈরি করি, সেটা উঠতে সক্ষম হয় না। তো তারপর আরও একটা তৈরি করি, সেটা উঠতে সক্ষম হইলেও বেশিক্ষণ উঠতে পারে না। তো যার কারণে আমি আবার তৃতীয় একটা তৈরি করি। তো এই তৃতীয়টা তৈরি করার পর এটা আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে উড়ে। আর এটার মূল মেকানিজম হচ্ছে একটা বিমান যেই যুক্তি দিয়ে, যেই প্রযুক্তিতে আকাশে উড়ে, যেই ফর্মুলায়, তো আমার এইটা সেম ওই রকমই আছে। আর এই বিষয়টা শিখতে আমার অনেক গবেষণা করতে হয়েছে, অনেক জায়গায় থেকে অনেক কিছু জানতে হয়েছে। তো আমার এই বিমানটা নর্মালি অন্য সব বিমানের মতোই, সবগুলো বিমান একইভাবেই আকাশে ওড়ে। তো আমার এটার প্রযুক্তিটা একেবারে সেম প্রযুক্তি। তো আপনি যে মানে আকাশ উড়ার সময় আমরা যখন ককপিটে যাই, পাইলটরা থাকে, দেখি অনেক যন্ত্রপাতি, উড়ার সময় নানা কিছু হয়, তো এটা উড়ে কিভাবে, আবার নামান কিভাবে আপনি? আচ্ছা, এটা নর্মালি একটা বিমান যেভাবে নিয়ন্ত্রণ করা হয়, আমার এই বিমানটা ঠিক সেমভাবে নিয়ন্ত্রণ করা হয়। মানে কি ড্রাইভিং করে নাকি? হ্যাঁ, ড্রাইভিং। একটা স্টিয়ারিং থাকে, লম্বা স্টিক। তো এটাকে যদি আমি এদিকে কাট করি তো বিমানটা এদিকে কাট হয়, ওটাকে এদিকে কাট করলে বিমানটা এদিকে কাট হয়। আর ওটাকে নিজের দিকে টাইনা ধরলে বিমানটা উপরে উঠে, আর সামনের দিকে ঠেলে ধরলে বিমানটা নিচে নামে। আর পায়ের সাথে দুইটা কন্ট্রোল সিস্টেম থাকে, আপনার পায়েরটা দিয়ে বিমানটা ডান দিকে বা বাম দিকে যায়। তো এই 3টা সিস্টেমে বিমানটা কন্ট্রোল হয়। তো নর্মাল অরিজিনাল বিমান এইভাবে কন্ট্রোল হয়, আর আমারটাও সেম এইভাবেই। তো এটাকে আমি সর্বপ্রথম ইঞ্জিনের পাওয়ারটা দেই, প্রপেলারটা ঘুরে। তো প্রপেলার থেকে যে বাতাসটা তৈরি হয়, সেই বাতাসটা প্রকৃতির বাতাসকে ধাক্কা দেয়। আর প্রকৃতির বাতাস নিউটনের সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে। তো তখন ওই প্রকৃতির বাতাস বিমানটাকে ধাক্কা দেয়, ধাক্কা দিলে বিমানটা সামনে আগানো শুরু করে। তো আগাতে আগাতে যখন একটা নির্দিষ্ট গতি অর্জন করে বিমান, তখন আমি বিমানের মাথাটাকে আমার কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে উঁচু করে দিই। উঁচু করে দিলে বিমানটা বাতাসের সাথে স্লিপ করে উপরের দিকে চলে যায়। তো তারপর এটা আকাশে ভেসে থাকে। আর নামার সময় হইলে তখন আমি যখন এটার পাওয়ারটা একটু কমিয়ে দিই, তখন ও পর্যাপ্ত লিফট না পাওয়ার কারণে আস্তে 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 মাটিতে নেমে আসে। তো আরেকটু নর্মালি আমি যেগুলো কমার্শিয়াল বিমান দেখি, এগুলো উড্ডয়নের সময় অনেক ঝাঁকাঝাঁকি করে, আবার ল্যান্ড করার সময় ল্যান্ড করে, আবার উঠে যায়, আবার ল্যান্ড করে। তো আমার এই বিমানটা আমি নিজেও জানি না যে এর ভিতরে কী প্রযুক্তি ব্যবহার করছি। আমার এই বিমানটা ওঠার সময় কোনো শব্দ হয় না, বা বাজ হয় না, আবার নামার সময় কোনো জার্নি হয় না। তো এটা কখন মাটি স্পর্শ করে আমার বলা সম্ভব হয় না।
এটা এতটাই নিখুঁতভাবে চলে। অনেকেই যারা আমার ভিডিওগুলো দেখছে তারা একেবারে ক্লিয়ারলি বুঝছে যে আমার বিমানটা যখন ল্যান্ড করে এটা এতটাই নিখুঁতভাবে ল্যান্ড করে যে বিমান কখন মাটি স্পর্শ করে বিমান নিজেও ঠিক মতো বুঝে না। তো আপনি যেখানে নামবে সেই জায়গাটা কিভাবে ঠিক করেন যে আমি এখন এই জায়গায় নামবো? এটা আপনার বিমানটা যখন একটা উচ্চতায় থাকে তো তখন আইডিয়া থাকা দরকার যে কত উচ্চতায় থাকলে বিমানটার পাওয়ার কমিয়ে দিলে ওটা কত দূরে যায় নামে। তো এটার আইডিয়াটা আমার ওই রিমোট কন্ট্রোল প্লেন উড়াইতে উড়াইতে হয়ে গেছে। তো সেই অনুযায়ী আমি কোন জায়গায় ল্যান্ড করব সেটা ক্যালকুলেশন করে ওই টাইমে পাওয়ারটা বন্ধ করে দিই। তো ওইটা ল্যান্ড করতে 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 ঠিক জায়গায় যায় মাটি স্পর্শ করে। তো এখানে একটু এদিক সেদিক হয়, যার কারণে রানওয়েটা বড় রাখতে হয়। আপনার রানওয়ে বলতে তো মাটির রানওয়ে নাকি? হ্যাঁ, মাটির রানওয়ে। আপনারটা মাটির রানওয়ে, পাকা কোনো রানওয়ে না? পাকা না, মাটির রানওয়ে। তো আপনি যখন আকাশে উড়েন তখন কি বাতাস লাগে নাকি, না বাতাস গ্লাস দিয়ে বন্ধ করা থাকে? না, আমার বিমানটার গতি অনেক কম, ধরতে গেলে একটা মোটরসাইকেলের স্পিডের চাইতে অনেক কম। তো সেই ক্ষেত্রে গায়ে যে বাতাসটা লাগে এটা কোনো অসুবিধা করে না, এটা খোলামেলা। তারপরেও একটা গ্লাস আছে, আমার বুকে বাতাস লাগে না, আর মাথায় হেলমেট থাকে, তো শুধু হাতে পায়ে বাতাস লাগে, কিন্তু মেইন শরীরে কোনো বাতাস লাগে না। তো যখন আকাশে উড়ে তখন কি ভয়ের কোনো কারণ হয় কিনা, বা আপনার ওখানে আমরা বসলে আমাদের কোনো ভয় লাগবে কিনা? আসলে এখানে তো কোনো প্যাসেঞ্জারের সিট নাই যে চালাইবো তারই উঠতে হইব। তো যে বিমান চালাইতে পারে তার ভয় হবে না, এটাই স্বাভাবিক। যে চালাইতে পারে না সে তার উড়াইতে পারবো না। তো এখানে যদি অন্য কেউ বসে তার ভয় হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমার ভয় হয় না। আমার যেটা ভয় হয়েছে, আমি প্রথম যেদিন এটা আকাশে উড়াই ওই দিন একটু ভয় পাইছিলাম, তো তারপর থেকে আর ভয় পাই না। প্রথম কিভাবে মানে উড়ালেন, তো সেদিন কি ঘটনা ছিল? মানে মনের মধ্যে কোনো ভয় ভীতি যে পড়ে যায় কিনা, এই ধরনের কোনো কিছু কি আপনার মধ্যে? আসলে এরকম দুর্ঘটনামূলক কোনো ভয় আমার মধ্যে ছিল না। আমার মধ্যে একটাই ছিল যে আমাকে উঠতে হবে। তো তারপরেও আমি সবসময় সেফটি হিসাব করে কাজ করছি, সেফটির বাইরে কখনো যাই নাই। তো বিমানটা আমি প্রথমবার আকাশে উড়ানোর আগে প্রায় 3 থেকে 4 ঘন্টা মাটি দিয়ে চালাইছি। এখানে অনেক জায়গা আছে, তো মাটি দিয়ে চালাইতে চালাইতে এটার প্রতি একটা ব্যালেন্স আমার ভিতরে যখন চলে আসে তখন এটাকে আমি অল্প একটু উড়ানোর চেষ্টা করি, আপনার 6 ইঞ্চি বা 1 ফিট। তো বিমানটা যখন 1 ফিট উপরে উঠে সাথে সাথে আমি ইঞ্জিনের পাওয়ার বন্ধ করে দিই, এটা বাসাতে নামে। তো এরকমভাবে 1 ফিট 2 ফিট করতে করতে আমি মোটামুটি 200 ফিট উচ্চতায় চলে গেছি লাস্ট। তারপরে এটার অভিজ্ঞতা কি? আপনি কিভাবে অভিজ্ঞতা পেলেন? এটা কি ইউটিউব দেখে, না মানে আপনি কিভাবে এই প্রসেসটা শিখলেন? আচ্ছা, প্রসেসটা ইউটিউব দেখে বলতে ইউটিউব থেকে অনেক কিছু দেখছি। আর যে রিমোট চালিত বিমান তৈরি করতাম আমি, সেগুলো প্রথমে ইউটিউব দেখে তৈরি করি। তৈরি করার পর সেটা যখন আকাশে উড়ে তারপর সেটাকে নিয়ে আমি গবেষণা করি, পর্যবেক্ষণ করি যে এটা কিভাবে আকাশে উড়ে, আর এটাকে সঠিকভাবে আকাশে উড়াইতে গেলে আর কি কি পরিবর্তন দরকার। তো এই পরিবর্তনগুলো আমি করতে যাই প্রায় 100-র উপরে রিমোট চালিত প্লেন তৈরি করি। তো ওগুলা একটার সাথে আরেকটার যে মেজারমেন্টের পার্থক্য, সেগুলো থেকেই আমি আন্দাজ করি যে আসলে কোন মেজারমেন্টে বিমানটা বানানো দরকার। তো সেই মেজারমেন্ট যখন আমার আয়ত্তে আসে তখন আমি সেই মেজারমেন্ট অনুযায়ী বিমানটা তৈরি করি। এখন কি মাঝে মাঝে বিমানটা উড়ান আপনি নাকি না? না, মাঝে মাঝে বলতে তখন উড়াইতাম, আনুমানিক 3 মাস 3.5 মাস যাবত উড়ানো বন্ধ আছে। তো আমাদের বাড়ি নদীর পাশে, আমি যেইখান দিয়ে এটা উড়াই ওইখানে নদীর চর আর কি। তো এখানে এখন পানিতে ভরপুর, তো যার কারণে উড়ানোর মতো জায়গা নাই, বন্ধ আছে। আর নেক্সটে এটাকে সি প্লেন বানানোর চিন্তা ভাবনা আছে। তো এটা সি প্লেন বানাইলে এটাকে আবার পানির থেকে উড়ানোর ইচ্ছা আছে। তার মানে তখন মাটির থেকে পানি থেকে দুই জায়গা থেকে উড়ানো যাবে? না, মাটির অপশন থাকবে না, শুধু পানি থেকে উড়াল দিব। তেল লাগে, ফুয়েল কি লাগে এতে, মানে না ইলেকট্রিক পাওয়ার থাকলে চলে? পেট্রোল অথবা অকটেন। আচ্ছা, পেট্রোল অকটেনে চলে। আপনি কতক্ষণ পর্যন্ত চালিয়েছেন বা কত মিটার উপর পর্যন্ত গিয়েছেন আপনি? আমি একটানা সর্বোচ্চ 6 মিনিট উড়াইছি, মানে আপনার উড়াল দিয়া 6 মিনিটে আপনার যতদূর সম্ভব ঘুরে আবার ল্যান্ড করছি। আসলে একটানা এর চেয়ে বেশি উড়াইতে যাই নাই, কারণ আমার যেই যন্ত্রপাতিগুলা ইঞ্জিনগুলা আছে এগুলা কোনোটাই পরীক্ষিত না। এটার কোনো পরীক্ষা নাই যে এটা কতক্ষণ চলে। তো যার কারণে আমি খুব কম সময় আকাশে উড়াইছি। তো এগুলা পরীক্ষা নিরীক্ষা করে যখন তৈরি করা হইব তখন এটা দিয়ে ঘন্টার পর ঘন্টা অবশ্যই আকাশে ওড়া সম্ভব। কত ফিট পর্যন্ত উপরে উঠেছেন? আমি সর্বোচ্চ 200 ফিট পর্যন্ত উপরে উঠছি। 200 ফিট পর্যন্ত উপরে উঠে পর আস্তে আস্তে নিচে নেমেছেন? আস্তে আস্তে নিচে 200 ফিট উপরে উঠে আমি প্রায় 3-4 মিনিট ঘুরছি। তো তারপর আমি আমার নির্দিষ্ট রানের মধ্যে নামছি।
তো আপনারা তৈরি করতে গিয়ে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন কিনা? যখন তৈরি করছেন তখন মানুষ হাসাহাসি বা মানুষ মনে করছে আর এগুলি কি করে, এই ধরনের কোনো কিছুর মুখোমুখি হ্যাঁ, হয়েছেন? এগুলো বাংলাদেশের জন্য স্বাভাবিক, যদিও এটার জন্য আমি কারো দোষ দেই না বা নিজেও মনে কষ্ট নিই নেই। আমি জানি যে আসলে একটা কিছু করতে গেলে একজন কিছু করতে গেলে মানুষ হাসাহাসি করবে যতক্ষণ সঠিকটা না দেখানো হইব। তো আমি তখন ভাবতাম যে এখন মানুষ হাসাহাসি করতেছে, করুক, যখন আমার এটা আকাশে উড়বো তখন তো তারা হাসাহাসি করবো না। তো সেজন্য আমি তাদের হাসাহাসিগুলো কান দিই নেই। আর বিমানটা বানাইতে যায় আমার যে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি সেটা হচ্ছে আপনার টাকা, অর্থের যোগানটা আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি ছিল। কারণ আমি যেই কাজটা করি, তো এই কাজটা যদি আমি সারা মাস করি সর্বোচ্চ 25-30 হাজার টাকা ইনকাম করতে পারি, তো এর বেশিরভাগ টাকা আমার সংসার খরচে চলে যায়। তো আর আমি যদি সারা মাস কাজ না করে কিছু সময় প্লেনের কাজ করি, কিছু সময় এলে আমার ব্যবসায়িক কাজ করি, তো সেক্ষেত্রে ইনকামটাও কম হয়। তো ওদিকে ইনকাম করতে গেলে প্লেন বানানোর সময় পাই না, এদিকে প্লেন বানাইতে গেলে সংসার চলে না। তো এই দোটানার মাঝখানেই খুব কষ্ট করে আর কি আমি প্লেনটা তৈরি করছি। এমনকি প্রায় 2 লাখ টাকার মতো আমি ঋণও হয়েছি, ঋণগুলো এখনও শোধ করা সম্ভব হয় নাই। তারপর এই প্লেন উড্ডয়নের সময় তো আপনার স্থানীয় জেলার প্রশাসক সেখানে গিয়েছিল, হ্যাঁ তার সামনে আপনি উড়িয়েছিলেন? হ্যাঁ, তার সামনে আমি তারে উড়াই দেখাইছি। তো ওনারা কি কি বললেন আপনার এটার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে, বা আপনাকে কি সহযোগিতা করতে চায়, এই ধরনের কোনো আশ্বাস কি পাওয়া গেছে কিনা? হ্যাঁ, ওনারা বলছে যে যেহেতু এটা একটা ভালো উদ্ভাবন, বাংলাদেশে এর আগে কেউ পারে নাই, আমি পারছি। তো এই মূল ফিচারটা যেহেতু আমি পারছি, সেহেতু এটা যদি আমি চেষ্টা করি বা তারা যদি আমার সহযোগিতা করে, তো সেই ক্ষেত্রে এটা একটা ভালো পজিশনে নেওয়া সম্ভব। এই জন্য তারা আমারে অনেক দিকে আশ্বাস দিছে, এমনকি ডিসি স্যার আমাকে নগদ 30,000 টাকাও দিয়েছিলেন তখন। তো সবাই আশ্বাস দিছে, যদিও এখনো কেউ কোনো পরিকল্পনা নেয় নাই বা আগায় আসে নাই। তবে আমার আশা আছে যে এটাকে আগায় নেওয়ার জন্য কেউ না কেউ অবশ্যই আগায় আসবো। তো আপনার যারা অরিজিনাল পাইলট, যারা আমরা দেখি ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলি বা অন্যান্য এয়ারপোর্টে যারা বিমান চালায়, তাদের কাউকে কি আপনি আমন্ত্রণ জানাতে পারেন যে একটু এসে দেখে যান এটা কীরকম বা আপনাদেরটা কীরকম, সেরকম কোনো আপনার আগ্রহ আছে কিনা? এরকম আগ্রহ আমার নিজের থেকে নাই, তবে যদি কেউ আসে দেখতে সেই ক্ষেত্রে আমার কোনো অসুবিধা নাই। হয়তো আপনার সিভিল এভিয়েশন থেকে আসলো বা বিমান বাহিনী থেকে আসলো, আসলে এটা উচিত ছিল যে এটা আপনার হয় নাই। যেহেতু বাংলাদেশের একটা বিমান আমি কোনো প্রকার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া তৈরি করছি, সুতরাং সেখানে ভুল থাকতেই পারে। তো আমি এই বিমানটাই যে এতবার উড়াইছি, মানুষ দেখছে, কিন্তু বাংলাদেশের কোনো সেফটি বিভাগ এটার দিকে নজর দেয় নাই। তো এটা আমার জন্য ভালো হইলেও দেশের জন্য ভালো না। আমি মনে করি তাদের উচিত ছিল যে এটা ঠিকঠাক আছে কিনা। যদিও আমার বিমানটা আমি যেইভাবে উড়াই সেইভাবে ঠিক আছে, এখানে 100% ঝুঁকিহীনভাবে আমি আছি, ঝুঁকি নাই। তো তারপরেও তাদের উচিত ছিল এটা পর্যবেক্ষণ করা যে এটা সঠিকভাবে আছে কিনা। তো এর পৃষ্ঠে আরেকটা কথা আছে, সেটা হলো আমার ধারণা যে এটা সঠিক আছে কিনা এটা বোঝার ক্ষমতা মনে হয় না বাংলাদেশের কেউ আছে। কারণ আজ পর্যন্ত বাংলাদেশে এটা কেউ তৈরি করতে পারে নাই। অনেকেই বলে যে কেউ চেষ্টা করে নাই, আসলে চেষ্টা অনেকেই করছে, যেটা আমিও জানি, আপনিও জানেন, সবাই জানে, কিন্তু কেউ পারে নাই। তা আপনি এই যেহেতু আপনি পারলেন এবং আপনি মনে করলেন, আপনি মনে করছেন যে যারা সিভিল এভিয়েশন বা অন্য কর্তৃপক্ষ ছিল তারা যেতে পারতো, দেখতে পারতো কোথায় ভুল ত্রুটি আছে, আরও কীভাবে ডেভেলপ করা যায় সেটি করার জন্য চেষ্টা করা যেত, সেটি আপনি হয়তো বলছেন। তো আপনি এটা উড্ডয়নের পরে আপনার খরচ হয়েছে, ঋণ করেছেন, কিন্তু পরবর্তীতে আপনার কাছে মনের কাছে কেমন তৃপ্তি লেগেছে কিনা, আপনার কাছে কেমন মনে হয়েছে আপনার কাছে? এটা আমার জন্য আলহামদুলিল্লাহ ভালোই। কারণ আমি যত কষ্টই করছি, আমার উদ্দেশ্য ছিল যে আমার আকাশে উঠতে হইব। আমার স্বপ্ন ছিল একটাই, আমি আকাশে উঠব, আর সেটার জন্য আমি অনেক কষ্ট করছি। তো সব কষ্টের রেজাল্ট আমি তখনই পাইছি যখন আমার বিমানটা সুন্দরভাবে আকাশে উঠছে আবার নিচে নামছে। তা এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি কি করতে চান? আপনার এই যে প্লেন তৈরির যে বিষয়টা, আপনি আকাশে উড়ালেন, আপনি স্থানীয় বললাম যে রাজনৈতিক নেতৃবৃন্দ, ডিসি মহোদয় এবং অন্যরা যারা গেলেন, এখন আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি কি এখানেই থেমে থাকতে চান নাকি না আপনি এটা নিয়ে আগাতে চান? তো আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে, আমি এখানে থেমে থাকতে চাই না। কারণ যেহেতু একটা কাজ মোটামুটি হয়ে গেছে, যেহেতু বিমানটা তৈরি করতে পারছি, সেক্ষেত্রে আমি যদি চেষ্টা করি এটাকে বাণিজ্যিকভাবে, মানে অর্থাৎ মানুষের কাজে লাগে এরকম একটা পরিস্থিতিতে তৈরি করা সম্ভব যদি আমি চেষ্টা করি। তো এই কাজে যদি মানুষ আগায় আসে, কেউ আগায় আসে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি সেদিকে আগাবো। কিন্তু আমার নিজের প্রচেষ্টায় এই মুহূর্তে আর আগানো সম্ভব না। আমি ধরতে গেলে
থাইমে আছি। তো যদি কেউ আমার আগাইতে সাহায্য করে তাহলে অবশ্যই আমি আগাইতে চাই। আর আমার ভবিষ্যৎ পরিকল্পনা মানুষের হেল্পের উপরে নির্ভর করব, যেই পরিমাণে আমার হেল্প হইব ওই পরিমাণ অনুযায়ী আমি ভবিষ্যৎ পরিকল্পনা করার ইচ্ছা আছে। তো এক্ষেত্রে তো প্রাতিষ্ঠানিক শিক্ষা আর একটু দরকার, যে আপনি যেটা করেছেন নিশ্চয়ই এটা আকাশে উড়েছে, আপনি 200 ফিট পর্যন্ত উপরে উঠিয়েছেন, 6-7-8 মিনিট চালিয়েছেন, কিন্তু আসলে প্রযুক্তিগত দিক থেকে এটাকে একেবারেই সেফলি করার জন্য তো আর একটু প্রাতিষ্ঠানিক শিক্ষা দরকার, আপনাকে আরও বেশি এর সাথে ইনভলভ হওয়া দরকার। তো আপনি কি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করবার ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেছেন কিনা? আসলে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা গ্রহণ করার ইচ্ছা আমি করি নাই, বা এরকম ইচ্ছা আমার নাই। তবে এটা করতে গেলে এভাবে করা যায় যে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা যাদের মধ্যে আছে, তো তাদের সাথে যদি মিলেমিশে কাজ করি তাহলে ওই সমস্যাগুলো থাকবো না। মানে তারা যদি আপনাকে আগ্রহী হয়, আপনি আরো শিখতে আগ্রহী। হ্যাঁ, তাদের মধ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে, আমার মধ্যে প্র্যাকটিক্যাল শিক্ষা আছে। তো দুজনে মিলে যদি কাজ করি তাহলে আমারও প্রাতিষ্ঠানিক শিক্ষার দরকার নাই, তারও প্র্যাকটিক্যাল শিক্ষার দরকার নাই। তো সবাই মিলে করলে আসলে আমার প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো দরকার হইব না, যেহেতু অলরেডি প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পন্ন মানুষ বাংলাদেশে অনেক আছে। তারা নিজেরা কিছু করে না, কারণ তারাও জানে যে বাংলাদেশে এগুলো করে লাভ নাই, যার জন্য তারা বিদেশে কাজ করে, অনেক দূরে দূরে কাজ করে। তো তাদেরকে যদি ফিরিয়ে আনা যায়, আমার সাথে যুক্ত করা যায়, বা আমাকে যদি তাদের সাথে যুক্ত করা যায়, তো সব মিলিয়ে যদি সরকার একটা উদ্যোগ নেয় তাহলে এখান থেকে অবশ্যই সেফ কিছু করা সম্ভব। তো আপনি কি নিজের পক্ষ থেকে সরকারের কাছে বা কারো কাছে আপনি এরকম আপনার এই উদ্ভাবনী বিষয়টা কি জানিয়েছেন কিনা, যে আমি এটা করেছি, আমি একে আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা, আমার দক্ষতা বা আমি যতটুকু বুঝেছি এটাকে আমি দেশের জন্য কন্ট্রিবিউট করতে চাই, আমি আরও বেশি এটা কাজে লাগাতে চাই? এটা আমি নিজ থেকে কখনো কারোর কাছে বলি নাই যে এটার জন্য আমাকে হেল্প করেন বা এটাকে আমার আগায় দেন। আসলে মানুষকে বললে যদি মানুষ না করে লজ্জা পায়, সেজন্য আমি নিজের থেকে কাউরে বলি নাই। তো কেউ যদি করতে চায় সেই ক্ষেত্রে তার কাছে আমি চাইতে রাজি আছি, কিন্তু নিজের থেকে কারো কাছে শুরুতেই আমি চাইতে রাজি না। এমনকি আমি কাউকেই কখনো বলি নাই যে আমার কিছু টাকা দেন বা এইদিকে হেল্প করেন ওদিকে হেল্প করেন। আমি যা করা সব নিজের চেষ্টাতেই করছি, আর আশা আছে কেউ হেল্প করুক, কিন্তু জোর করে কারোর থেকে হেল্প নিতে আমি ইচ্ছুক না। তো এখন যে অবস্থা, তাতে তো আপনি বলছেন যে আপনি একটা সি প্লেনও তৈরি করবার পরিকল্পনা করছেন, আপনার আর্থিক সহযোগিতা যদি থাকে নিশ্চয়ই আপনি সেটি করবেন। তো এখন যে প্লেনটি আছে, যেটি আছে, সেটি তো একটি প্লেন, আপনি আরও দিয়ে একটি প্লেন তৈরি করে পরীক্ষামূলক করতে চান কিনা? হ্যাঁ, এটা আমার ইচ্ছা আছে। এটাকে সিপ্লেন বানানোর পর এটাকে আরও কিছুদিন উড়ানোর ইচ্ছা আছে। তো উড়ানোর পর যখন অভিজ্ঞতাটা আরেকটু বাড়বো, তো তখন এরপরে 2 সিট বা 4 সিটের একটা বানানোর ইচ্ছা আছে। এইটা কি 2 সিট করা যাবে? না, এটাকে 2 সিট করা সম্ভব না, কারণ এইটার যে লোড ক্যাপাসিটি উইংটা, তো এটা একটা মানুষের হিসাব করে তৈরি করা হয়েছে। এখানে 2টা মানুষ দিলে এটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। কিন্তু ভবিষ্যতে আপনার 2 জন বা 3 জন সিটালা এটা ক্যাপাসিটিওয়ালা তৈরি করা সম্ভব বিমানটি? হ্যাঁ, এটা সম্ভব, চেষ্টা করলে সম্ভব। তখন কি করতে হবে? লোড বাড়াতে হবে এবং তখন হাই কোয়ালিটির ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করতে হইব, ক্যালকুলেশনটা ওইভাবে করতে হইব। মূলত এটা কি দিয়ে তৈরি করেন? যদি আমি বলেছি তবু এটা মূলত কি দিয়ে তৈরি করেছেন আপনি? এটা ধরতে গেলে প্রায় 80% অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম। এটা আপনি একেবারে পুরোপুরি ক্লিয়ার করে বলি, তো এটার যে ল্যান্ডিং অপশনটা আছে, ল্যান্ডিং গিয়ার, এটা পুরোটাই লোহার তৈরি। আর যে মূল চ্যাসিসটা আছে, যেটা বিমানের ভাষায় ফিউজলেস বলে, তো এইটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম, অল্প কিছু এসএস আছে। আর যে বড় বড় 2টা উইং আছে, এই উইংয়ের ভিতরে আছে আপনার এই যে জানালার যে পর্দাটা নাই, যে অ্যালুমিনিয়ামের পাইপগুলা, ওই পাইপগুলো দিয়ে উইংটা তৈরি করা হয়েছে। তার ভিতরে আপনার কিছু বার আছে, আপনার এই থাই গ্লাসের বার, আপনার জানালা তৈরি করার জন্য কিছু বার ব্যবহার করে অ্যালুমিনিয়ামের, ওগুলো দিয়ে তৈরি করা। আর বাইরে আছে আপনার ওয়াটারপ্রুফ ছাতা বানানোর কাপড়। তো এখানে যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে তার সবগুলোই মানুষের দৈনন্দিন জীবনের জিনিস, কোনোটাই প্লেনের জিনিস না। এই দৈনন্দিন জীবনের জিনিস থেকে আমি বাছাই করে নিয়ে সেটাকে মডিফাই করে আমি পুরো সিস্টেমটা তৈরি করছি। এখন আপনার তো ইচ্ছা শক্তির মধ্যে দিয়ে আপনি একটা বিমান, একটা উড়োজাহাজ তৈরি করলেন, সেটি উড়ালেন, আমরাও ইউটিউবে বা টেলিভিশনে বা স্থানীয় জনগণ দেখেছে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি কি করতে চান? যেহেতু আপনি নিজেই অকপটে বলেন যে আপনার পড়াশোনা এইচএসসি পাস পর্যন্ত হয়েছে, আপনি একটা প্রাতিষ্ঠানিক শিক্ষায় অতটা বেশি শিক্ষা গ্রহণ করতে পারেননি নানা রকম প্রতিবন্ধকতার কারণের জন্য। তো আপনার এই ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি কি করতে চান? ভবিষ্যৎ পরিকল্পনা একটাই, গবেষণা।
এই বিমান নিয়ে গবেষণা করা, আরও আগায় যাওয়া। আর যদিও বিমান পৃথিবীতে আরও অনেক উন্নত বিমান আছে, অনেক উন্নত, এই সব বিমানের চাইতে অনেক উন্নত বিমান পৃথিবীতে আছে। তো পৃথিবীতে থাকলেও সেটা বাংলাদেশেও আছে, কিন্তু নিজেদের তৈরি করে না, অন্যদের তৈরি করা। আর এই বিমান খাতটা এমন একটা খাত, এখানে আপনার 10 টাকার জিনিস দিয়ে একটা বিমান তৈরি করলে তার দাম 50 টাকা হয়ে যায়। আপনার 1 লাখ টাকার একটা মোটরসাইকেলে আপনার 70-80 হাজার টাকার মেটেরিয়াল থাকে, তো ওইটা যে তৈরি করে সে মাত্র 20,000 টাকা মজুরি নেয়। আর একটা বিমান যদি আপনার 10 লাখ টাকা খরচ করে তৈরি করা হয়, সেটা বিক্রি হয় 30 লাখ টাকায়, সেখানে সে 20 লাখ টাকায় মজুরি নেয়। তো আপনি যে বিমান তৈরির মজুরি এটা অনেক বেশি, তো যার কারণে বিমান যদি নিজের দেশে তৈরি করা যায় সেইটা অনেকটাই উন্নতির সিস্টেম। তো বাংলাদেশে যেসব ট্রেনার বিমানগুলো আছে, আমি দেখছি যে 2 সিটের যে বিমানগুলো আছে, যেগুলো দিয়ে পাইলটদের ট্রেনিং দেয়, এগুলা কয়দিন পর পরই বিধ্বস্ত হয়, ধান খেতে পড়ে, আলু খেতে পড়ে। তো এর কারণ হইতেছে এগুলা পুরাতন বিমান। এগুলো একটা নতুন বিমান কিনতে গেলে অনেক টাকার দরকার, আবার মেনটেনেন্স খরচও অনেক। তো যার কারণে এটা অত টাকা দিয়ে না কিনা পুরাতন বিমান কিনে, আবার একটা কিনলে অনেক দিন ব্যবহার করে, ডেট ফেল হয়ে যাওয়ার পরে ব্যবহার করে, যার কারণে এগুলা ক্রাশ করে। তো এই বিমানগুলো যদি আমরা নিজেরা তৈরি করি, একটা 50 সিটের কমার্শিয়াল বিমান না পারলাম, একটা 4 সিটের ট্রেনার বিমান তো তৈরি করা সম্ভব। তো এইটাও যদি করি আমাদের বাংলাদেশের জন্য অনেক। তো যেহেতু এটা করলে বাংলাদেশের উপকার হবে, তো এই ক্ষেত্রে আমার আগানোর খুব ইচ্ছা আছে, যদি দেশ আমার হেল্প করে। ধন্যবাদ জুলাস মোল্লা। প্রিয় দর্শক, আমরা জুলাস মোল্লার আলোচনা থেকে বুঝতে পারলাম যে ইচ্ছা থাকলে যে উপায় হয়। প্রায় 4 বছর চেষ্টার পরে একটি উড়োজাহাজ, একটি বিমান তৈরি করে সেটি আকাশে উড্ডয়ন করে দেখিয়েছেন। 200 ফিট পর্যন্ত তিনি উপরে উঠেছেন, 6-7 মিনিট আকাশে ছিলেন। সব কিছু মিলিয়েই এই স্বল্প অভিজ্ঞতা, স্বল্প শিক্ষা নিয়ে তিনি যতটুকু করেছেন, এর মধ্যে দিয়ে তিনি প্রত্যাশা করেছেন রাষ্ট্রের কাছে তিনি এই বিষয়ে সহযোগিতা চান, যারা বিত্তবান তাদের সহযোগিতা চান, তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা আরও গ্রহণ করতে চান, আরও অভিজ্ঞতা গ্রহণ করতে চান। আমার মনে করি জুলাস মোল্লার যে যতটুকু তিনি করেছেন সেইটুকুকে আমরা কাজে লাগিয়ে আমরা রাষ্ট্রকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আমরা আমাদের আজকের যে স্বপ্নবাজ বিমান নির্মাতা জুলাস মোল্লাকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের যে আয়োজন, আমাদের যে অনুষ্ঠান, যে কথা কি বলেন, এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।